তম রবীন্দ্র জন্মের দিনটি আমরা খুব সম্প্রতি পার হয়ে এসেছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের নাটক কঙ্কাল তাঁরই ছোট গল্প অবলম্বনে। এই গল্পের লেখক এক ডাক্তার। ডাক্তারি পড়ার সময় যে কঙ্কালটি নিয়ে সে হাড়গোড়ের হিসেব করেছে, পড়া শেষ হওয়ার পরেও সেটি সে হাতছাড়া করতে পারেনি, রেখে দিয়েছে তার ঘরে। তার কল্পনায় কঙ্কালের জীবন কাহিনী নিশ্চয়ই ছিল কিছু, কিন্তু সে ভাবেনি কঙ্কালের অধীশ্বরী এক রাত্রে নিজেই তার ঘরে এসে হাজির হবে, শোনাবে এক নারীর জীবন কাহিনী, সন্দেহ বাতিগ্রস্ত অসুস্থ স্বামীর কাহিনী, তার বিধবা হওয়ার কাহিনী, তারপর কিভাবে তার এই পরিণতি। সমস্ত গল্পের মধ্যে দিয়ে ভালোবাসার অধিকার বোধ কিভাবে মানুষকে চালনা করে তারই নানা রূপ আমরা দেখতে পাবো। আর সব ছোট গল্পের মতো এই গল্প শেষে আমাদের দাঁড় করাবে এক প্রশ্নের সামনে। আজকের নাটক কঙ্কাল, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ গৌতম রায়, পরিচালনা কৌশিক মজুমদার, অভিনয় মন্দার সেনগুপ্ত, নবারুণ ভট্টাচার্য, শান্তশীল রায়, শুভদীপ গুপ্ত, দেবাশিস দাস, অমরনাথ সেনগুপ্ত, কৌশিক মজুমদার, দেবমাল্য কর ও ভিক্টর মিত্র। সঙ্গীত নির্দেশনা ও প্রযোজনায় রণদীপ সিংহ ও নবারুণ ভট্টাচার্য, আলোক নির্দেশনায় অনিন্দিতা ভট্টাচার্য। আজকের নাটক কঙ্কাল। কিন্তু সেটা তো নিহাতি একটা আজগুবি গল্পের মতন শোনাবে। আজগুবি গল্প যদি হঠাৎ সত্যি হয়ে ওঠে। তাই নাকি? কিন্তু বিশ্বাস হয় না তো। বিশ্বাস জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। তার আগে বলো, তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? আরে বাবা, আমি যাকে চোখেই দেখতে পাচ্ছি না তাকে আমি আটকে রাখবোটা কি করে? কেন? এই যে কঙ্কালটা,
যাকে নিয়ে একদিন তোমরা 3 বন্ধু হাড় করে হিসেব করতে, সে আজ কতদিন হলো তোমার গৃহবন্দী? তার মানে তুমি কি এই কঙ্কালের দাবিদার নাকি? নিশ্চয়ই আমি, একমাত্র আমি এই কঙ্কালের অধীশ্বরী। একে ঘিরেই তো ছিল আমার রক্ত, মাংস, রূপ, যৌবন। বাহ, এই মাঝরাতে তো মজার কাজটা খুব বেছে নিয়েছো দেখছি। তোমার কি ভয় করছে নাকি? ভয়? তুমি কি ভূতের ভয়ের কথা বলছো? সেরকম কোনো ভয় পাওয়ার বাসনা অ্যাটলিস্ট আমার নেই। ভয় কি লোকে ইচ্ছে করে পায় নাকি? আরে অনেকটা তো ঠিক সেই রকমই। ভয় তো থাকে মানুষের মনে, আর ভূত তো থাকে সংস্কার। কঙ্কাল ঘাঁটতে ঘাঁটতে তুমি তার মানে কঙ্কালেশ্বর হয়ে গেছো বলছো? আমি কিছুই বলছি না। তা মাঝরাতে হঠাৎ তোমার এই কঙ্কালে এমন কি দরকার পড়লো? বলো কি গো, আমার মস্তিষ্কের স্পন্দন, আমার হৃদয়ের অনুভূতি, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা সবই তো এই কঙ্কালকে ঘিরেই ছিল। আমার 26 বছরের যৌবন একে আশ্রয় করেই তো বিকশিত হয়েছিল। তাকে কি আর একবার ফিরে পেতে ইচ্ছে করে না? তা বটে, তবে মানুষ মরে গেলে তার আশা আকাঙ্ক্ষা, ইচ্ছে অনিচ্ছে এসব কিছু বাকি থাকে বলে তো অন্তত আমার মনে হয়। কেন তুমি নবজন্মে বিশ্বাস করো না? আরে সেরকম তো কোনো নমুনার সন্ধান আজ পর্যন্ত পাইনি। তুমি কি নাস্তিক? আমি এক অতি সামান্য মানুষ। আস্তিকত্ব নাস্তিকত্ব নিয়ে মাথা ঘামানোর ফুরসত আমার অ্যাটলিস্ট নেই। দেখ, তুমি যখন দেহাতীত অস্তিত্বে বিশ্বাসী, তখন তোমার এই ভূতপূর্ব কঙ্কালটা নেড়ে চেড়ে নয় একটু দেখতেই পারো। আমার এখন বড্ড ঘুম পাচ্ছে। বাবা, তুমি তো বেশ মজার মানুষ। তা তুমি বুঝি একলা থাকো? তা বলতে পারো। আচ্ছা, আমি তোমার এখানে একটু বসতে পারি? হ্যাঁ? এক রাত না ঘুমোলে তোমার নিশ্চয়ই খুব কষ্ট হবে না? আরে কষ্ট তো একটু হবে, সারা দিনের খাটাখাটনি। আর বুঝলে না, মানুষ যেমন নিজে জটিল, তার জীবন ধারণের কলা কৌশল তেমনি জটিল। যাক, তুমি আমার অতিথি, তোমার কিছু ইচ্ছে অনিচ্ছের দাম তো আমায় দিতেই হবে। না নয়, সাইড করে বসো। আসলে কি জানো তো, তোমার সঙ্গে গল্প করতে আমার এখন খুব ইচ্ছে করছে। 35 বছর আগে আমি তো মানুষের সঙ্গে গল্প করতুম, হাসতুম। তারপর এই 35টা বছর আমি শ্মশানের বাতাসে হু হু করে বেরিয়েছি। আজ তাই খুব ইচ্ছে করছে। যাক, তোমার যখন এতই ইচ্ছে, তখন মনে ফুর্তি আসে এরকম একটা গল্প করো দেখি। তুমি মজার গল্প শুনতে চাইছো? তাহলে তো তোমাকে আমার নিজের গল্পই শোনাতে হয়। তবে মজা পাবে কিনা সেটা নির্ভর করবে তোমার ইচ্ছের উপর। আরে আগে বলো তো দেখি। তবে দেখো বাবু, নিজের গল্পে কিন্তু ভেজালটা একটু কম মিশিও। শঙ্কর, শঙ্কর, আমায় ডাকতেছেন নাকি ছোট কোথায় থাকিস? তোর বৌদিকে দেখেছিস? বউ দিদি? উনি তো বাড়িতে নেই। বাড়িতে যে নেই সে তো আমিও জানি। আর ইদানিং তিনি যে বাড়ি থাকছেন না সেটাও কানে এসছে। তো কোথায় গেছেন জানা আছে? কোথায় আর যাবেন? এই দেখুন বাগিচায়, মানে বাগানে টাগানে যেতে পারে। বাগানে? কোন সকালে তার খোঁজ করেছিলাম, তারপর প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এতক্ষণ পর্যন্ত তিনি বাগানে কি মহান কার্যটি করে যাচ্ছেন শুনি? আমি আগে সে কি করে বলবো, তবে আপনি ঠিকই লক্ষ্য করেছেন বৌদিদি আজকাল একটু বেশি সময় বাইরে বাইরে কাটান, বিশেষ করে ওই বাগানে। কেন কেন সেটাই তো আমার জিজ্ঞাসা। আমি আগে চাকর বাকর মানুষ, মুনিবরা কে কোথায় যাবেন আর কেন যাবেন এর উত্তর কি আমার জানা আছে, আর জানাও কি উচিত। দেখ, তোর এই অধিক বাক্য ব্যয় প্রবণতাটা না এখনো জ্ঞান দেখছি। যা যা যা, এখন খোঁজ কর। দেখতে পেলে ওই চুলের মুঠি ধরে নিয়ে আসবি। না বাবু,
সে আমি মরে গেলেও পারবো না। তবে আপনি যখন বলেছেন আমি ওনাকে একবার দেখে আসি। আরে ওই তো উনি এসেছেন, ওই তো। কোথায় গেছিলি হতচ্ছাড়ি? ঘর জ্বালানি পাড়া বেড়ানি মেয়ে কোথাকার? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? নাকি যেখানে গেছিলি সেখানে সব কথা শেষ করে এসছিস? চুলটা ছাড়ো, লাগছে। কেশাকর্ষণ করা হয় কি ওই সোহাগে আপ্লুত করার জন্য? ঘরের মধ্যে একজন লোক আছে, তার সামনে এমন ব্যবহার, নিজেকে ছোট করে তুলো না। চুপ! বদমাইশ স্ত্রীলোক কোথাকার! আমাকে আবার হিতাহিত জ্ঞান দেওয়া হচ্ছে। কোথায় গেছিলি ভোরবেলা? বাগানে। বাগানে পুষ্প চয়ন করতে? তা কোন কাজে লাগবে শুনি? আমার ওই চিতের পাশে রাখার জন্য? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? এই কথার কোনো উত্তর হয় না। এই এতক্ষণ একটা সদ্বাক্য উচ্চারণ করেছিস। সত্যি ওই পরপুরুষের সঙ্গে নিভৃতে প্রেমালাপে তো কোনো সদুত্তর হয় না। তা বলি, লোকটা কি? কে লোকটা? ও, পুষ্পচয়ন। বাবা বাবা, নাকি ওই ফুলগুচ্ছ উপহার? কোনটা? তা এখন কি পুষ্প আদান প্রদান চলছে? অনুরাগ পর্ব? তা বলি, বরাহ নন্দনটি কে? ওই নিতাই গোস্বামীর বড় ছেলে? তাহলে তাই? কি বললি? তাহলে তাই? তবে রে শয়তানি, আবার আমার মুখের ওপর কথা তাহলে তাই? আজ তোর একদিন কি আমার একদিন? ঝেঁটা গোছা কোথায় গেল? ঝেঁটা গোছা ঘরে কোনায় আছে। ঘরে লজ্জা করে না? শরমের বালাই নেই? গৃহবধূ হয়ে পরপুরুষে আসক্তি। চলো। কোন চুলোয়? শোবে চলো, তোমার শরীর ভালো না, আর এই শরীরে এমন উত্তেজনাও ভালো না। একেবারে ওই মরণ শয্যায় শোয়াতে যাইছিস, তাই তো? তেমন ভাগ্য করে আসিনি গো, চলো। ও কি, আবার বসলে কেন? শুয়ে পড়ো এবার। আমাকে ওষুধটা দেবে তোর কোন বাবা এসে? এতক্ষণ দুবার ওষুধ দেওয়ার কথা ছিল। এটা তো জানিস আমি নিজে হাতে ওষুধ খাই না। এই তো এক্ষুনি দিচ্ছি। আসলে তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আর ডাকিনি। এই না। আচ্ছা, তুমি এমন করো কেন গো? এমন করি মানে? এমন করি মানে বলতে কি বোঝাতে চাইছিস? এত সন্দেহ কেন তোমার? পুরুষ মানুষের এত সন্দেহ ভালো না। পুরুষ? কটা পুরুষ দেখছিস? ওই নিতাই গোস্বামীর জ্যেষ্ঠ সন্তান কি খুবই উদার? অবশ্য মন ভুলানো কথা বলে, উদার তো হবেই। তোমাকে কতদিন বলেছি না, অহেতুক সন্দেহ করে নিজেও জ্বলো না আর আমাকেও জ্বালিও না। জুড়োবে জুড়োবে, সব জ্বালা জুড়োবে। আমি আর বেশি দিন নেই। তবে তোকে আমি এও বলে রাখছি, ওই মোড়েও আমি তোর পশ্চাৎ ধাবন করা ছাড়বো না। কি ভেবেছিস? কি ভেবেছিস? আমাকে মেরে ওই নিতুকার বড় ছেলে? আমি নিশ্চিত জানি এত সহজে বৈধব্য যোগ আমার আসবে না। বললি আমি মরলে তোর খুব সুবিধা হয় না? অত সহজে আমি মরবো না, আর মরলেও ওই ভূত হয়ে তোর পেছনে পেছনে ঘুরবো, আমার শেষ কর। আবার চেঁচাচ্ছিস কেন খোকা? আরে তুই যত চেঁচাবি ততই তোর সুবিধে, মানে ওই বাসনার পথটা সুগম হয়ে যাবে আর কি। বুঝলি না কি বললো? অত সহজে আমার বৈধব্য যোগ আসবে না। বৈধব্য যোগ আসবে না? আসবে বৌমা, আসবে। আমি গণনা করে দেখেছি তোমার বৈধব্য যোগ প্রায় সমাগত। বাবা, আপনিও আমার মৃত্যু কামনা করেন? তুমি একটি মরকট। কোন পিতাই তার পুত্রের মৃত্যু করে না। আমি তো কেবল বৈধব্যের কথা বলছি। আমি অনেক গণনা করে দেখেছি ও মেয়ের
বৈধব্য দশা কাটার নয়। আর সব কটা লক্ষণ মিলিয়ে দেখেছি, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, বাবা, হ্যাঁ বিষকন্যা, তোমার বধূটি ঠিক তাই। এই সবই তো আপনি জানতেন বাবা, আর জেনে শুনেই ওকে আমার ঘাড়ে চাপিয়েছেন। বিয়ের আগে আমার কত সুন্দর স্বাস্থ্য ছিল, পাড়ার নারী পুরুষ নির্বিশেষে আমার দিকে তাকিয়ে থাকত। সেই আমি এই বিয়ের পর রাজরোগ আমাকে শেষ করে দিল। কেউ যদি তার নকল কোষ্ঠী নিজের বলে চালায়, সেখানে জ্যোতিষশাস্ত্র গণনায় নির্ভুল হয় কিভাবে? তাছাড়া এখন আমার উপর দোষারোপ করে কি লাভ? তখন তো ওই মেয়ের রূপ সন্দর্শনে কোনো কথাই কর্ণগোচর করেনি। আর এখন এই বিষকন্যা তার বিষের কলসিতে উপর করবেই। বাবা, দেখলেন, আপনাকে অমান্য করে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। এ তো রীতিমতো অবজ্ঞা। না না না, ওকে আটকাবার ক্ষমতা তোমারও নেই, আমারও নেই। এখনো বলছি বাবা, ওই বিষের কলসির হাত থেকে বাঁচতে গেলে ওকে পরিত্যাগ করাই একমাত্র উপায়। না না না, কিছুতেই না। আমি ওকে বেঁচে থাকতে পরিত্যাগ করতে পারবো না, মারা যাওয়ার পরেও না। ওর ওই সুখের স্বর্গ আমি ওর হাতে তুলে দিতে পারবো না। ওহ, মূর্খ আর এই অন্ধদের কেই বা কবে সঠিক পথে পরিচালনা করতে পেরেছে কে জানে। মূর্খ মূর্খ। কি গো মশাই, শুনতে পাচ্ছ? পাচ্ছি, বলে যাও। তা গল্পটা কেমন লাগছে? মন্দ নয়। একদিকে তোমার রুগ্ন স্বামী, আর অন্যদিকে ওই নিতু গোসাইয়ের বড় ছেলে। আরে পরকীয়া প্রেমের স্বাদই আলাদা, যেমনি জটিল আর তেমনি মিষ্টি। রাধা কৃষ্ণের গল্প শুনি, বলো কি হলো? তোমার কি মনে হয় আমি সত্যি সেই নিতাই গোস্বামীর ছেলের সঙ্গে ভাব করেছিল? আমি কি করে বলবো বলো, তোমার সাথে আমার পরিচয়টাই বা কতক্ষণে। না গো, কে সেই নিতাই গোস্বামী আমি তাই জানতুম না। তাহলে মনের মধ্যে সন্দেহের বিষ একবার যাতে ঢুকে যায়, তারা তিলকে তাল করে দেখে। আমার স্বামী সন্দেহের জ্বালায় জ্বলত। আসলে আমি তো খুব সুন্দরী ছিল, আর পুরুষগুলো পতঙ্গের মতো ঝাঁপ দিত আমার রূপের আগুনে। সেই জন্যই বোধহয় তোমার স্বামী তোমায় এত ভালোবাসতেন আর ঈর্ষাও করতেন। দুদণ্ড তোমায় চোখে আড়াল হতে দিতেন। তা বলো, তারপর কি হলো? আর কি, আমার স্বামীর যক্ষা হয়েছিল। মাস দুয়েক পর সে মারা গেল। তারপর বুঝতেই পারছো, আমার শ্বশুর শাশুড়ি তাদের আত্মীয় স্বজন সবাই আমাকে বিষ কন্যা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর আমিও মনের আনন্দে গিয়ে উঠলুম আমার বাপের বাড়িতে, আমার দাদার কাছে। আসলে আমার তো বাবা মাকে ছিল না। তুমি কি বললে? তোমার স্বামী মারা যাওয়ায় তোমার মনে আনন্দ হয়েছিল? কি করবো বলো, লোকে শুনলে আমাকে খারাপ মেয়ে ভাববে। তবে সত্যি বলছি, আমার মনে হয়েছিল কে যেন আমার শিকলটা কেটে দিয়ে বললো, যা উড়ে যা, এই বন্ধন তোর জন্য নয়। আমি না একদিনের জন্য আমার স্বামীকে ভালোবাসতে পারিনি। আচ্ছা, তুমি যে বললে তুমি একটা মজার গল্প বলবে, এই গল্প তো আর মজার থাকছে না, এ তো ক্রমশ ভাবগম্ভীর হয়ে উঠছে। শোনোই না আগে, জীবনে কত না ঘটনা ঘটে, যে যেমন ভাবে নেয় আর কি। আমার তো বেশ মজাই লাগছে। তারপর বাপের বাড়ি এসে দেখলুম আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, কেবল আমি আর আমার দাদা। বড় একা একা লাগতো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করতুম, না সকলে আমার দিকে তাকিয়ে থাকতো। আসলে সুন্দরী মেয়েদের এই এক জ্বালা। তোমার কি মনে হয়? আমি কি করে বলবো বলো, তোমার সাথে আমার পরিচয়টাই বা কতক্ষণ।
তখন থেকে তো নিজেকে কালো ঘোমটার আড়ালে রেখে দিয়েছো। কেন? এই তো আমার সেই কঙ্কাল। হ্যাঁ, আরে আমি কি নৃতত্ত্ববিদ নাকি যে কঙ্কাল দেখে বলে দেবো তুমি কতটা সুন্দরী ছিলে? তাও তো বটে। তোমার কাছে কি করে বা প্রমাণ করব এই কঙ্কালে রক্ষী কোটরে আমার কি সুন্দর টানা টানা দুটো চোখ ছিল, আর আমার রক্তিম ঠোঁটের যে দুষ্টু হাসির ঝলক, তাও তো তোমাকে বোঝাতে পারবো না। আসলে যুবতীর শরীর তো বুঝতে চায় না, তার শরীরই মায়ার অন্তরালে থাকে এই নিরস কঠিন কঙ্কালের কাঠিন্য। বাবা বাবা বাবা, তুমি কি কবিতা টবিতা লিখতে নাকি যেরকম কথা নিয়ে চাতুরি আরম্ভ করেছো? তুমি এতটা নিরস কেন গো? অলংকার না থাকলে গল্পের মজাটাই মাটি হয়ে যায়। জানো, একজন ডাক্তার না আমাকে কনক চাপা বলে ডাকতো। তোমার নাম কনক চাপা নয়? না, তবে ঠিক কি নাম ছিল সেটা ভুলে গেছি, অনেক দিনের কথা তো। তা যিনি তোমায় কনক চাপা বলে ডাকতেন তিনি কি? আমার দাদার বন্ধু, তার নাম ছিল শশী শেখর। বাবা, নিজের নামটি ভুলে গেলে আর এই নামটি ভুললে না দেখছি। না, কিছু কিছু নাম ভোলা যায় না, যেমন কিছু কিছু স্মৃতি মরে গেলেও মনে গেঁথে থাকে। বাহ, তাহলে তো শুনতেই হচ্ছে এবার মনে হচ্ছে গল্পের পালে হাওয়া লাগতে আরম্ভ করেছে। তা বলো, তোমার শশী শেখরের বয়স কত ছিল? বললাম না, আমার দাদার বন্ধু, দাদার বয়সী হবে। আসলে আমার দাদা প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না, তাই শশী শেখর ছাড়া দাদার আর কোনো বন্ধু আসতো না। তবে শশী শেখরে দু একজন বন্ধু মাঝে মধ্যে আসতো। সে তো আসবেই, শশী শেখর আসবে না? বাবা, যিনি এত সুন্দর তোমার নাম দিলেন তিনি আর না এসে থাকতে পারেন? এবার আমার কিন্তু বড্ড আফসোস হচ্ছে। কেন? আমি যদি শশী শেখর হতুম তাহলে অন্তত তোমার ওই কনক চাপা আঙুলগুলো ছুঁয়ে একবার দেখতে পারতুম। ছুঁয়ে কি দেখনি? আরে সে তো এই কঙ্কালের কাঠিন্য। সেই জন্যই তোমার উপর আমার এত রাগ হচ্ছে। আমি যদি আমার পূর্ণ যৌবনের রূপখানি একবার তোমার সামনে এনে দাঁড় করাতে পারতুম, তাহলে তোমার ঘুম চিরকালের মতো চলে যেত। সে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করত। সত্যি, তোমার যদি শরীর থাকতো তাহলে অন্তত তা ছুঁয়ে আমি দেখতে পারতাম। না, আমার বিদ্যের দৌড় অত নেই, তবে তোমার কথার জাদুতে আমি ধরতে পারছি তোমার ওই ভুবন মোহিনী পূর্ণ যৌবনের রূপ এই প্রায়ন্ধকার ঘরেও জাজ্জল্যমান হয়ে ফুটে উঠেছে। না, এইবার আমি একটা রোম্যান্সের গন্ধ পাচ্ছি, বুঝলে? রোমান্স মানে কি? প্রেম, ভালোবাসা? সকলে আমার দিকে তাকিয়ে থাকতো। আসলে সুন্দরী মেয়েদের এই এক জ্বালা। তোমার কি মনে হয়? আমি কি করে বলবো বলো, তোমার সাথে আমার পরিচয়টাই বা কতক্ষণ। তখন থেকে তো নিজেকে কালো ঘোমটার আড়ালে রেখে দিয়েছো। কেন? এই তো আমার সেই কঙ্কাল। হ্যাঁ, আরে আমি কি নৃতত্ত্ববিদ নাকি যে কঙ্কাল দেখে বলে দেবো তুমি কতটা সুন্দরী ছিলে? তাও তো বটে। তোমার কাছে কি করে বা প্রমাণ করব এই কঙ্কালে রক্ষী কোটরে আমার কি সুন্দর টানা টানা দুটো চোখ ছিল, আর আমার রক্তিম ঠোঁটের যে দুষ্টু হাসির ঝলক, তাও তো তোমাকে বোঝাতে পারবো না। আসলে যুবতীর শরীর তো বুঝতে চায় না, তার শরীরই মায়ার অন্তরালে থাকে এই নিরস কঠিন কঙ্কালের কাঠিন্য। বাবা বাবা বাবা, তুমি কি কবিতা টবিতা লিখতে নাকি যেরকম কথা নিয়ে চাতুরি আরম্ভ করেছো? তুমি এতটা নিরস কেন গো? অলংকার না থাকলে গল্পের মজাটাই মাটি হয়ে যায়। জানো, একজন ডাক্তার না আমাকে কনক চাপা বলে ডাকতো। তোমার নাম কনক চাপা নয়? না, তবে ঠিক কি নাম ছিল সেটা ভুলে গেছি, অনেক দিনের কথা তো। তা যিনি তোমায় কনক চাপা বলে ডাকতেন তিনি কি? আমার দাদার বন্ধু, তার নাম ছিল শশী শেখর। বাবা, নিজের নামটি ভুলে গেলে আর এই নামটি ভুললে না দেখছি। না, কিছু কিছু নাম ভোলা যায় না, যেমন কিছু কিছু স্মৃতি মরে গেলেও মনে গেঁথে থাকে।
বাহ, তাহলে তো শুনতেই হচ্ছে এবার মনে হচ্ছে গল্পের পালে হাওয়া লাগতে আরম্ভ করেছে। তা বলো, তোমার শশী শেখরের বয়স কত ছিল? বললাম না, আমার দাদার বন্ধু, দাদার বয়সী হবে। আসলে আমার দাদা প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না, তাই শশী শেখর ছাড়া দাদার আর কোনো বন্ধু আসতো না। তবে শশী শেখরে তো একজন বন্ধু মাঝে মধ্যে আসতো। সে তো আসবেই, শশী শেখর আসবে না? বাবা, যিনি এত সুন্দর তোমার নাম দিলেন তিনি আর না এসে থাকতে পারেন? এবার আমার কিন্তু বড্ড আফসোস হচ্ছে। কেন? আমি যদি শশী শেখর হতুম তাহলে অন্তত তোমার ওই কনক চাপা আঙুলগুলো ছুঁয়ে একবার দেখতে পারতুম। ছুঁয়ে কি দেখনি? আরে সে তো এই কঙ্কালের কাঠিন্য। সেই জন্যই তোমার উপর আমার এত রাগ হচ্ছে। আমি যদি আমার পূর্ণ যৌবনের রূপখানি একবার তোমার সামনে এনে দাঁড় করাতে পারতুম, তাহলে তোমার ঘুম চিরকালের মতো চলে যেত। সে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করত। সত্যি, তোমার যদি শরীর থাকতো তাহলে অন্তত তা ছুঁয়ে আমি দেখতে পারতাম। না, আমার বিদ্যের দৌড় অত নেই। তবে তোমার কথার জাদুতে আমি ধরতে পারছি তোমার ওই ভুবন মোহিনী পূর্ণ যৌবনের রূপ এই প্রায়ন্ধকার ঘরেও জাজ্জল্যমান হয়ে ফুটে উঠেছে। না, এইবার আমি একটা রোম্যান্সের গন্ধ পাচ্ছি, বুঝলে? রোমান্স মানে কি? প্রেম, ভালোবাসা? কি জানি সেটা আদপে কোনো প্রেম ছিল কিনা, সে তুমি বলতে পারবে। শশী ডাক্তার হয়ে আমাদের বাড়ির কাছাকাছি চিকিৎসা আরম্ভ করে দিল। আর চিকিৎসা তার যত না চলে তার থেকে আমাদের বাড়ির দাদার সঙ্গে বাক্যালাপের মহড়া চলে বেশি। শশীর দুই বন্ধু আসতো, সন্ধ্যের পর দাদার ছোট ঘরে আড্ডা বসাতো। একটু একটু মদ্যপানের আসর বসতো না তা নয়, সেটাও চলতো। আর আমি কারণে অকারণে একবার সেই ঘরে যেতুম। বাবা, আসরটা যে বড্ড নিরস হয়ে উঠছে শশী শেখর। কি করতে চান দাদা? কি আর বলে দিতে হয় দাদা, সব জোগাড় টোগাড় আছে তো? আছে ভাই, আছে। তোমরা হলে গিয়ে শশী ডাক্তারের বন্ধু, তাই না? তোমাদের মাথাটা একটু রক্তিম না করলে কি চলে নাকি? তাই আবার বাইরে বৃষ্টি পড়ছে, সব জোগাড় যন্ত্র আছে। আচ্ছা, কাজ করা যাক, ঘরে বিলিতি মদ আছে, নিয়ে আসি একটু। হ্যাঁ, আমি যাই, তোমরা বসো। এই আমার তাস একদম দেখবে না কিন্তু। তুমি কিন্তু ক্রমশ আসক্ত হয়ে পড়ছো বিমল। আরে তোর মশাই, দেখো, এই পুরুষ মানুষ যদি কালে ভদ্রে একটু একটু মদ্যপান করে না, তবে সেটা কলঙ্কের পর্যায়ে করে না, আমি বলে দিলাম। এই মদ্যপানকে যদি কলঙ্ক বলো, তা থাক না সে কলঙ্ক। এই পুরুষ মানুষ আবার কলঙ্ক ছাড়া একদম মানায় না। আরে বাবা, ব্যাপারটা বুঝছেন না? চাঁদেরও তো কলঙ্ক আছে নাকি? হ্যাঁ, চাঁদ তো তুমি নও বাবা।
চাঁদ হচ্ছে আমাদের শশী শেখর। শশী ডাক্তার তো আবার কলঙ্ক মাখতে চায়। কে বললো আমার মদ্যপানে অনীহা? তবে সেটা অভ্যেসে পরিণত না হয় মঙ্গল। এ আবার আবার নীতি পাকিস্তানের মতো কথা শুরু করেছো। না এসে গেছে। এই দাদা 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 আমি একটু হেল্প। একদম খাঁটি বিরতি মত। সকলে আমার দিকে তাকিয়ে থাকতো। আসলে সুন্দরী মেয়েদের এই এক জ্বালা। তোমার কি মনে হয়? আমি কি করে বলবো বলো, তোমার সাথে আমার পরিচয়টাই বা কতক্ষণ। তখন থেকে তো নিজেকে কালো ঘোমটার আড়ালে রেখে দিয়েছো। কেন? এই তো আমার সেই কঙ্কাল। হ্যাঁ, আরে আমি কি নৃতত্ত্ববিদ নাকি যে কঙ্কাল দেখে বলে দেবো তুমি কতটা সুন্দরী ছিলে? তাও তো বটে। তোমার কাছে কি করে বা প্রমাণ করব এই কঙ্কালের রক্ষী কোটরে আমার কি সুন্দর টানা টানা দুটো চোখ ছিল, আর আমার রক্তিম ঠোঁটের যে দুষ্টু হাসির ঝলক, তাও তো তোমাকে বোঝাতে পারবো না। আসলে যুবতী শরীর তো বুঝতে চায় না, তার শরীরই মায়ার অন্তরালে থাকে এই নিরস কঠিন কঙ্কালের কাঠিন্য। বাবা বাবা বাবা, তুমি কি কবিতা টবিতা লিখতে নাকি, যেরকম কথা নিয়ে চাতুরি আরম্ভ করেছো? তুমি এতটা নিরস কেন গো? অলংকার না থাকলে গল্পের মজাটাই মাটি হয়ে যায়। জানো, একজন ডাক্তার না আমাকে কনক চাপা বলে ডাকতো। তোমার নাম কনক চাপা নয়? না, তবে ঠিক কি নাম ছিল সেটা ভুলে গেছি, অনেক দিনের কথা তো। তা যিনি তোমায় কনক চাপা বলে ডাকতেন তিনি কি? আমার দাদার বন্ধু, তার নাম ছিল শশী শেখর। বাবা, নিজের নামটি ভুলে গেলে আর এই নামটি ভুললে না দেখছি। না, কিছু কিছু নাম ভোলা যায় না, যেমন কিছু কিছু স্মৃতি মরে গেলেও মনে গেঁথে থাকে। বাহ, তাহলে তো শুনতেই হচ্ছে এবার মনে হচ্ছে গল্পের পালে হাওয়া লাগতে আরম্ভ করেছে। তা বলো, তোমার শশী শেখরের বয়স কত ছিল? বললাম না, আমার দাদার বন্ধু, দাদার বয়সী হবে। আসলে আমার দাদা প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না, তাই শশী শেখর ছাড়া দাদার আর কোনো বন্ধু আসতো না। তবে শশী শেখরে দু একজন বন্ধু মাঝে মধ্যে আসতো। সে তো আসবেই, শশী শেখর আসবে না? বাবা, যিনি এত সুন্দর তোমার নাম দিলেন তিনি আর না এসে থাকতে পারেন? এবার আমার কিন্তু বড্ড আফসোস হচ্ছে। কেন? আমি যদি শশী শেখর হতুম তাহলে অন্তত তোমার ওই কনক চাপা আঙুলগুলো ছুঁয়ে একবার দেখতে পারতুম। ছুঁয়ে কি দেখনি? আরে সে তো এই কঙ্কালের কাঠিন্য। সেই জন্যই তোমার উপর আমার এত রাগ হচ্ছে। আমি যদি আমার পূর্ণ যৌবনের রূপখানি একবার তোমার সামনে এনে দাঁড় করাতে পারতুম, তাহলে তোমার ঘুম চিরকালের মতো চলে যেত। সে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করত। সত্যি, তোমার যদি শরীর থাকতো তাহলে অন্তত তা ছুঁয়ে আমি দেখতে পারতাম। না, আমার বিদ্যের দৌড় অত নেই। তবে তোমার কথার জাদুতে আমি ধরতে পারছি তোমার ওই ভুবন মোহিনী পূর্ণ যৌবনের রূপ এই প্রায়ন্ধকার ঘরেও জাজ্জল্যমান হয়ে ফুটে উঠেছে। না, এইবার আমি একটা রোম্যান্সের গন্ধ পাচ্ছি, বুঝলে? রোমান্স মানে কি? প্রেম, ভালোবাসা?
কি জানি সেটা আদবেই কোনো প্রেম ছিল কিনা, সে তুমি বলতে পারবে। শশী ডাক্তার হয়ে আমাদের বাড়ির কাছাকাছি চিকিৎসা আরম্ভ করে দিল, আর চিকিৎসা তার যত না চলে তার থেকে আমাদের বাড়ির দাদার সঙ্গে বাক্যালাপের মহড়া চলে বেশি। শশীর দুই বন্ধু আসতো, সন্ধ্যের পর দাদার ছোট ঘরে আড্ডা বসাতো। একটু একটু মদ্যপানের আসর বসতো না তা নয়, সেটাও চলতো। আর আমি কারণে অকারণে একবার সেই ঘরে যেতুম। আসরটা যে বড্ড নিরস হয়ে উঠছে শশী শেখর। কি করতে চান দাদা? কি আর বলে দিতে হয় দাদা, জোগাড় টোগাড় আছে তো? আছে ভাই আছে। তোমরা হলে গিয়ে শশী ডাক্তারের বন্ধু, তাই না? তোমাদের মাথাটা একটু রক্তিম না করলে কি চলে নাকি? তাই আবার বাইরে বৃষ্টি পড়ছে, সব জোগাড় যন্ত্র আছে। আচ্ছা কাজ করা যাক, ঘরে বিলিতি মদ আছে, নিয়ে আসি একটু। হ্যাঁ আমি যাই, তোমরা বসো। তাই আমার তাস একদম দেখবে না কিন্তু। তুমি কিন্তু ক্রমশ আসক্ত হয়ে পড়ছে বিমল। আরে তোর মশাই, দেখো এই পুরুষ মানুষ যদি কালে ভদ্রে একটু একটু মদ্যপান করে না, তবে সেটা কলঙ্কের পর্যায়ে করে না, আমি বলে দিলাম। এই মদ্যপানকে যদি কলঙ্ক বলো, তা থাক না সে কলঙ্ক। এই পুরুষ মানুষ আবার কলঙ্ক ছাড়া একদম মানায় না। আরে বাবা ব্যাপারটা বুঝছেন না, চাঁদেরও তো কলঙ্ক আছে নাকি? হ্যাঁ, চাঁদ তো তুমি নও বাবা, চাঁদ হচ্ছে আমাদের শশী শেখর। শশী ডাক্তার তো আবার কলঙ্ক মাখতে চায়। কে বললো আমার মদ্যপানে অনীহা? তবে সেটা অভ্যেসে পরিণত না হয় মঙ্গল। এ আবার আবার নীতি পাকিস্তানের মতো কথা শুরু করেছো। না এসে গেছে। এই দাদা 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 আমি একটু হেল্প। একদম খাঁটি বিলিতি মদ। আরে গুড গুড গুড, কালকে এসছে। আরে এই না বলে অতিথি পরায়ণতা। আজ আমি ঢালবো, কেউ বেশিও পাবে না। ধরো, আবার কেউ কমও না। তুমি তো আবার পাও না, আমিও নিই। ওকে বেশি দিও না, একটুতেই মাথা গায়ে পড়ে। বাবা দাদা, হ্যাঁ আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমায় বলবে? হ্যাঁ আপনাকে। বেশ তো বলো না, বলো। না মানে বলছিলাম যে দেখতে দেখতে আপনার ভগিনী তো বেশ বয়স্ক হয়ে উঠলো। তাছাড়া এই শশী ডাক্তারের মুখে শুনলাম আপনি যে খুব শীঘ্র বিবাহ টিবাহ করবেন, না তার কোনো সম্ভাবনা নেই? না, বিয়ে করার আমার একেবারে ইচ্ছা নেই। আমি তো একেবারে ধনুক ভাঙা পণ করে বসে আছি, বিয়ে আমি করবোই না। আরে এ তো অতি উত্তম কথা, কিন্তু হ্যাঁ কি হলো? এটি কিন্তু কোনো কাজের কথা হলো না। উত্তম উত্তম কোনটাই না। বিয়ে না করাটা পুরুষ মানুষের অক্ষমতা বা দুর্বলতা, যাই বলুন না। আমি কি একটা কথা বলতে পারি? এখানে তো কারোই কোনো কথা বলার বারণ নেই। হ্যাঁ তাহলে তুমি বা বলবে না কেন? বলো বলো। তাহলে বলি, আমরা ডাক্তাররা বলি বিবাহ হচ্ছে নারী ও পুরুষের মেলবন্ধন। এই মেলবন্ধন থেকেই জীবনের প্রবাহ। তাই কি নারী কি পুরুষ প্রত্যেকেরই উচিত এই জীবনের প্রকৃতির একে মেনে নেওয়া। তুমি বরং একটা বিয়েই করে ফেলো। না হে, তা নইলে একদম দুর্গতির এক শেষ। না হে ডাক্তার, না। এই প্রকৃতির নিয়ম পালন করার জন্য তোমার মতো লোক রয়েছে। আর তাছাড়া এই কোটি কোটি মানুষের মধ্যে যদি আমার মতো একজন বিয়ে না করে, তাতে প্রকৃতি থেকে খুব একটা মাইন্ড করুন। তাছাড়া আমি কি আর সত্যি সত্যি মরতে যাচ্ছি নাকি? এমনি জানার জন্য জানা। কই বললেন না তো বিষের নামটা?
ভেবে দেখি কি ভাববেন? জানানো যায় কিনা। শুনতে পাচ্ছো? পাচ্ছি। তেমন ভরা যৌবনে তোমার এত মরণবাই উঠেছিল কেন? শশী ডাক্তারকে মনে হচ্ছে তুমি বড্ড ভালোবেসে ফেলেছি। এটুকু কি বুঝতে পারোনি? হ্যাঁ, প্রণয় ক্ষেত্রে মৃত্যুবিলাসে অনেককেই ডুবতে দেখেছি। ঠিক বলেছ। ভালোবাসা আর মরণ, যেদিন থেকে পৃথিবীতে ভালোবাসার জন্ম, সেদিন থেকেই সে মরণের সঙ্গে গাঁট ছড়া বাঁধে। আমার পৃথিবীতে তখন ওই দুটোই ছিল। আমার গল্প প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ, রাতও তো প্রায় শেষ হতে চলল। তারপর কি হলো বলো? এরপর থেকে ডাক্তারকে দেখতুম কেমন যেন অন্যমনস্ক। আমাদের বাড়িতে নিয়ে আসতেন, একসঙ্গে বসে মদও খেতেন। কিন্তু হঠাৎ হঠাৎ আমার সঙ্গে একা দেখা হয়ে গেলে তিনি যেন কেমন হয়ে পড়তেন, একটু এলোমেলো, একটু বোকা বোকা। কিছু বলতে গিয়েও বলতে পারছেন না। তার মনের কথা আমি বুঝতে পারতাম। বোধহয় একেই বলে প্রণয় লীলা। এটুকু না থাকলে আর প্রণয় কি? ধরা না ধরা খেলা। দুজনেই বুঝছে দুজনের কথা। চার চোখে ভাবের বিনিময়। বেশ লাগছিল। সুখের যন্ত্রণাটা যখন বেশ উপভোগ করছি, ঠিক তখনই বোধহয় সেদিন কোনো বিয়ের দিন ছিল। কখনো কখনো দূর থেকে ভেসে আসছিল শাঁখ আর উলুধ্বনি। হঠাৎ দেখলাম উনি বেশ সেজে গুজে আমাদের বাড়ি এসেছেন। এমন সাজে আগে তাকে কোনোদিনও দেখিনি। বড়দের পাঞ্জাবি, চুনট করা ধুতি, ঠিক যেন বরের সাজ। এত কি ভাবছো বলো তো? আরে আমি তো বলেছি, নাও সরো। আমি তো বলেছি এখন ভাবনার কিচ্ছু নেই। হ্যাঁ, তা নেই, তবে অনিল, বিমল এরা সব কোথায়? আছে, গেছে কাজে, একটা এসে পড়বে। আচ্ছা, একটা চুরি গাড়ির ব্যবস্থা করলে হতো না? তুমি আমাকে কি এত আনাড়ি ভাবো? হ্যাঁ, আমি নিজে না হয় বিয়ে করিনি। তুমি জানো আমার একটা জুড়ি গাড়ি আছে, জানো তো? অনিল আর বিমল গেছে সেটা ফুল দিয়ে সাজাতে। হ্যাঁ, এই যে কোনো সময় এসে পড়বে। হ্যাঁ, সে ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে কি, কেমন ভয় ভয় করছে। বিয়ে করিনি বটে, তবে শুনেছি এই সময়টা একটু ভয় ভয় করে, জানো তো? এক কাজ করা যাক, বলো। এক ঘরে না ভালো বিলিতি ব্র্যান্ডি আছে, একটু খেয়ে নাও, একদম ঠিক হয়ে যাবে সব ভয় ভয়। সেটা কি ঠিক হবে এই আজকের দিনে? কেন? তুমি তো ডাক্তার নাকি? তা অসুখ করলে তুমি ওষুধ খাও না বা ওষুধ দাও না? তা তোমার মনে করো না তুমি এই ব্র্যান্ডিটা তোমার কাছে ওষুধ। তোমার এই মনের অবস্থাতে এই ব্র্যান্ডি তোমার নার্ভকে একদম শক্ত করে দেবে। তুমি বসো, আমি একটু ব্র্যান্ডিটা নিয়ে আসি। দেখো ভয় পেয়ে পালিয়ে যাবে, জানো বিয়ে করতেই হবে। সূর্যটা যে আজ কোন দিকে উঠেছে সেটাই ভাবতে হচ্ছে। এমন সাজে তো আগে কখনো দেখিনি। না মানে ওই বেশ দেখাচ্ছে, কিন্তু আবার শুনলাম দাদার জুড়ি গাড়ি ফুল সাজে সাজতে গেছে। তা ধুতি পাঞ্জাবি পরে জুড়ি গাড়ি চেপে তো কেউ রোগী দেখতে যায় না। যাওয়া হচ্ছে কোথায়?
যদি রোগী দেখতেই যাওয়া হয়, সে কেমন রোগী ডাক্তার? কোনো অপরূপা নয় তো? ব্র্যান্ডি, এ কি তুই? ওমা, এ তুমিও তো দেখছো দারুণ সেজেছো। এ তোমরা যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায়? কেন তুই জানিস না? না তো। সত্যি বলছিস জানিস না? না। ওরে, তোর শশী ডাক্তার যে মরতে চলেছে রে। ও আবার কি কথা? সত্যি করে বলো তোমরা কোথায় যাচ্ছ? সত্যি বলবো? সত্যি কথাটা হচ্ছে যে শশী ডাক্তারের আজ বিয়ে। ও মা, এমনও হয়? ওর চুরি, তোর বিয়ে? এই, সত্যি নাকি গো? আহা, বিয়ে নিয়ে কি ঠাট্টা করে নাকি রে? হ্যাঁ, সত্যি আজ তোর শশী ডাক্তারের বিয়ে। এ তো বড় আনন্দের খবর। এমনি করে চেপে যেতে হয় বুঝি? আগে জানলে আমি নিজে হাতে ডাক্তারকে সাজিয়ে দিতাম। আমি কি আগে জানতাম নাকি রে? হ্যাঁ, আমাকে দুদিন আগে বললো। আবার যে সে বিয়ে না, নগদ 12,000 টাকার যৌতুক, বুঝেছিস? তোর শশী ডাক্তারের আর পায়ে মাটিতে পা পড়বে না রে। হ্যাঁ, থাক না ওসব কথা। কেন থাকবে কেন? আর মশাই অত মুখ গোমরা করাই বা কেন? দাদাই ঠিক বলেছে। আপনাকে দেখে মনে হচ্ছে কে যেন হাড়ি কাটে চাপাতে নিয়ে যাচ্ছে। হাসুন না মশাই, হাসুন, অন্তত মনটা একটু উৎফুল্ল করুন। এই তো আমাকে দেখুন না, খবরটা শুনে অবধি মনের মধ্যে হাজার বাদ্যি বেজে উঠেছে। আচ্ছা দাদা, হ্যাঁ, ডাক্তার মশাই বিয়ে করতে যাবে, কোনো বাজনা বাজবে না? শাঁখ, উলুধ্বনি? উলুধ্বনি সেটা না হয় তুই দিস, আর শাঁখটা না হয় আমিই বাজাবো। একটু চাই। ও কি, তুমি আবার চললে কোথায়? আরে বাবা, ব্র্যান্ডি হলে কি এই জল ছাড়া খাওয়া যায় নাকি? ভেতরে ফ্রিজে জল আছে, যাই একটু জল নিয়ে আসি। কেমন লাগছে ডাক্তার মশাই? কি এই বিয়ে করতে যাওয়া? এই ব্যাপারটা কি এতই আনন্দের? অত হাসিরও কিছু নেই। তুমিও তো বিয়ে করেছিলে। করেছিলাম, কিন্তু তখন তো বিশেষ কারোর সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, থাক না ওসব কথা। সত্যি তো, থাক না ওসব কথা। কিন্তু ডাক্তার, আমাকে কি আগে বলা যেত না? কি? এই বিয়ের কথা এত গোপন করা কেন? এ কি আমার অপমান নয়? ছি ছি, তা কেন? আমি তো কাউকে ধরে বলিনি যে এই কাজ করলে আমার বুক ফেটে যাবে। আমার যে আর কোনো উপায় ছিল না। সত্যি তো, উপায় না থাকলে আর কে বা কি করতে পারে? চলে যাচ্ছ? না, আসছি। হঠাৎ একটা দরকারি কাজ মনে পড়ে গেল। এই নাও, জল দেখি, গ্লাস দেখি দাও। হ্যাঁ, দেখো, আবার বেশি বেশি খেও না যেন। আজকের দিনে যদি আবার নববধূ তোমার মুখে কোনো গন্ধ পায় মদের, সে এক কেলেঙ্কারির অ্যাক্সেস হবে। এই দেখি 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 আমার কি হলো? এই তোমায় দেখে বোঝা যাচ্ছে তুমি আগে কোনোদিন বিয়ে করনি। কি করেছো পাঞ্জাবির বোতামগুলো? দাঁড়াও, বাবা, দুজনেই দেখছি গভীর মনোযোগ সহকারে ছাই বর্ষ গিলে চলেছ। আচ্ছা দাদা, তোমরা যে এইসব খাও, কেন খাও বলো তো? কি পাও এতে? যে না খেয়েছে সে কি করে বুঝবে রে এর কি মাহাত্ম্য? এই তুই খাবি নাকি? না বাবা, আমার অত সাথে কাজ নেই। দেখো বাবা, তোমরা যেন আবার বেশি খেও না, তাহলে তো ডাক্তার মশাই আর বিয়ের আসরে যেতেই পারবে না।
রাস্তায় যেতে যেতেই শুয়ে পড়বে, তখন বেচারি বধূটি পড়ে যাবে আতান্তরে। তুই বাবু বেশ পাকা পাকা কথা শিখেছিস তো আজকাল। হ্যাঁ, আর তুই শশী শেখরকে অত অত বোকা ভাবছিস কেন? হ্যাঁ, অনেক ব্যাপারে আমার থেকে অনেক বেশি চৌকস, তাই না শশী ডাক্তার? সে আমি জানি। তোমার এই বন্ধুটি অনেক বড় খেলোয়াড়, কর্ণচোড়া আম, উপর থেকে বোঝা যায়। করো কি একসঙ্গে অতটা খায়? হ্যাঁ, তুমি দেখছি আজকে একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। বাপরে বাপ, কি কাণ্ড! তোমার বোন ঠিকই বলেছে, শশী ডাক্তার অনেক গভীর জলের মাছ। তার যখন বাতাস নেওয়ার দরকার পড়ে, সে ভুস করে ভেসে উঠে আবার অতলে তলিয়ে যায়। হাসছিস কেন পাগলির মতন? হাসছিস কেন? দিলি তোর ডাক্তারের মুখটা খারাপ করে দিলি তো। তুই বাবু বড় পেছনে লাগিস, জানিস তো। আর লাগবো না বাপু, আর লাগবো না। এরপর হয়তো তোমার বন্ধুর সঙ্গে আর ঠাট্টা করার সুযোগই পাওয়া যাবে না। ইহ জন্মে এই হয়তো আমাদের শেষ দেখা। এসব কি অলক্ষণে কথা বলছিস? শশী কি আমাদের ওই বিয়ে করার পর ভুলে যাবে নাকি? হ্যাঁ, কি হে, তুমি কি আমাদের ভুলে যাবে বিয়ের পরে? বললাম না, শশী ডাক্তার খুব গভীর জলের মাছ। সে কখন ভেসে উঠবে আর কখন ডুবে যাবে কেউ জানতে পারে না। সম্ভবত সে নিজেও জানে না। খুব হয়েছে মশাই, এবার উঠুন তো। এরপর উঠলে লগ্ন পার হয়ে যাবে যে। হ্যাঁ, তাই তো, ঠিকই বলেছিস। এতক্ষণ একটা কাজের কথা বলেছিস। আমি যাই, দেখি জুড়ি গাড়িটা এসছে কিনা। তোরা বসে গল্প কর। আমি যাই। না ডাক্তার, তা হয় না। আমার হৃদয় শূন্য করে তুমি আর কোথাও উড়ে যেতে পারো না। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষকে ভালোবেসেছি, সে তুমি। তোমার বন্ধন আমাতে, তোমার মুক্তিও আমার মাঝে। ইহকালে না হোক, পরকালে আমাদের দেখা হবে। এই সিঁদুর তোমার নামে আমার সিঁথিতে দিলাম। আর তোমার কাছ থেকে কথায় কথায় যে বিষের নাম আমি জেনেছিলাম, এই সেই বিষ তোমার ডিসপেন্সারি থেকে নিয়েছি, তোমাকেও দিয়েছি। আর কি ভাবছো কনক চাপা? আগে কেন ডাকো নিয়ে নামে? কি জানি কেন। আচ্ছা, আজ তবে আমি যাই। ঠিকই বলেছিলে, আমি খুব গভীর জলের মাছ। কখন যে ডুবে যাই নিজেই জানতে পারি না। আর বোধহয় আমাদের কোনদিন দেখা হবে না, বুঝলে? আর কোনদিন হবে গো, হবে। আমাদের আবার দেখা হবে। আমি যে তোমার নামে সিঁদুর পড়েছি, পরকালে আমাদের দেখা হবে।
ঠিক সেরকম করে কখনো দেখা হয়নি, তবে তুমি যখন বলছো আমি অবশ্যই একবার চেষ্টা করব সেটা দেখা। দেখি দেখি তো ভোর হয়ে এলো। কনক চাপা, কনক চাপা, কনক চাপা, কনক চাপা, তুমি কনক, কনক চাপা তুমি কোথায় গেলে? কনক চাপা, কনক চাপা, লাইটস প্লিজ, সবাই স্টেজে এসো, সবাই স্টেজে এসো। অনেক রাত হয়ে গেছে, যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে নাটকটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কঙ্কাল আমরা খুব কম সময়ের মধ্যে রিহার্সাল দিয়ে উপস্থাপনা করলাম। আশা করি মেসেজটা সবাইকে দিতে পেরেছি। আমি সবার সঙ্গে চট করে একবার আলাপ করিয়ে দিই, তারপরে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যগ্র আমরা জানি। স্বামী শান্তশীল, বন্ধু অনিল ভিক্টর, শশী ডাক্তারবাবু অমরনাথ, লেখক নবারুণ, কি বলবো, রমণী, কঙ্কাল, ভূত, কি বলবো, যাই হোক, মন্দার, শঙ্কুয়া শুভদীপ, শ্বশুর মশাই দেবাশিস দা, বিমল দেবমাল্য, অনিন্দিতা হাত তোলো, লাইট কন্ট্রোলে ছিল, রণদীপ মিউজিক কন্ট্রোলে ছিল, আর আমি, সবাই আমাকে চেনো, আমি কৌশিক ভাই। ধন্যবাদ, সবাই সুস্থ থাকি, সামনে বছর আবার এরকম একটা প্রোগ্রাম হবে, সবাই সুস্থভাবে বাড়ি যান, ধন্যবাদ, নমস্কার।